সবাইকে স্বাগত জানাচ্ছি পিপলস রেডিও 91.6 এফএম আপনি টিউন করে আছেন এবং বর্তমানে আমাদের ফেসবুক লাইভ সেশনে একজন বিশেষজ্ঞ চিকিৎসক জয়েন করে ফেলেছেন আরেকটি বার আপনাদেরকে সচেতন করতে, কারণ আপনারা জানেন যে অক্টোবর মাস চলছে এবং ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ যেটাকে ঘোষণা করা হয়েছে। এবং আজকে আমাদের সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক জয়েন করে আছেন, যিনি হচ্ছেন ডক্টর মাহফুজুল আহমেদ রিয়াদ, এমবিবিএস ডিএমসি, এফসিপিএস রেডিওথেরাপি, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি সহকারী অধ্যাপক, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য। খুবই একটা বাজওয়ার্ড ক্যান্সার যে শব্দটা আছে সেটা আমরা অনেক ভীতে, মানে অনেকেই ভয় পাই, অনেকেই এই শব্দটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। অনেকের ধারণা আছে যে ক্যান্সার হলে আর রক্ষে নেই, যদিও এখন আমরা আধুনিক যুগে বসবাস করছি। চিকিৎসা বিজ্ঞানের অনেক আধুনিকায়ন হয়েছে এবং আমাদের যে চিকিৎসক যারা আছেন, যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আপনার মতো, তাদের কাছ থেকে আমরা একটু আশার বাণী শুনতে চাই যে বর্তমানে আমাদের দেশে যে ক্যান্সারের চিকিৎসাটা আছে সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট, মানে চিকিৎসা করা কি পসিবল, স্পেশালি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লাস্টের অংশটুকু শুনতে পাইনি, আরেকবার একটু। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের বর্তমান যে চিকিৎসা ক্ষেত্রটা আছে আধুনিক হচ্ছে ডে বাই ডে, আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদেরকে একটু জানান দেবেন যে আমাদের যে বর্তমান চিকিৎসাটা আছে সেটা কি ব্রেস্ট ক্যান্সারের জন্য কি উপযুক্ত কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, একটু জানাবেন আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ। সবার প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ক্যান্সার শুনলেই সবার মনে একটা আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্কের আসলে এখন কোনো কারণ নেই। আগে এক সময় দেখা যেত যে চিকিৎসা ব্যবস্থা যথার্থ পরিমাণে আমাদের দেশে না থাকায় এবং রোগীরা অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ায়, সচেতনতার অভাব থাকায় চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় ডিলে হতো, অনেক কুসংস্কার প্রচলিত ছিল। কিন্তু এখনকার সময়ে আসলে এগুলো সবই পরিবর্তন হয়ে গেছে। স্তন ক্যান্সার সচেতনতা মাসে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সবসময় কথা বলা হয় এবং এটা খেয়াল করতে হবে যে স্তন ক্যান্সারের সব রকম চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। বাংলাদেশের রোগীরা বাংলাদেশে আমাদের সবার কাছে চিকিৎসা নিচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসক অ্যাভেলেবেল আছে। এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে একটু ইনিশিয়ালি জানাবেন যে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, এর যে উপসর্গগুলো আছে একজন পেশেন্ট বা সাধারণ একজন মানুষ কিভাবে বুঝবে যে তার স্তন ক্যান্সার হয়েছে বা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, যদি একটু উপসর্গগুলো আমাদেরকে একটু বোঝাতেন। স্তন ক্যান্সারের প্রথম উপসর্গ হচ্ছে স্তনে কোনো চাকা বা বিন্দু। কারণ হচ্ছে শরীরের ভেতরের কিছু থেকে শরীরের বাইরের যে কোনো পরিবর্তনই সবার কাছে দৃষ্টিগোচর হয় প্রথমে। কাজেই সবার প্রথম একজন পেশেন্ট, সে পুরুষ হোক মহিলা হোক, সবার প্রথম যেটা সে অনুভব করে সেটা হচ্ছে স্তনে কোনো চাকা বা বিন্দু। এটা ছোট হতে পারে, এমনও হতে পারে যেটা অনেক বড় হয়ে গিয়েছে। ব্রেস্টের যে কোনো জায়গায় হতে পারে, বগলে হতে পারে, গলার নিচের অংশে হতে পারে, যে কোনো অংশে হতে পারে। আর কি পরিবর্তন এখানে লক্ষণীয় হতে পারে? স্তনের চামড়ায় কোনো পরিবর্তন হয়েছে কিনা, স্তনের চামড়ায় কোনো ক্ষত তৈরি হয়েছে কিনা, স্তনের বোটা দিয়ে কোনো রস বা রক্ত আসছে কিনা, স্তনের বোটা ভেতরে ঢুকে গিয়েছে কিনা। এছাড়া ব্রেস্টের আরেকটা জিনিস যেটা অনেক সময় রোগীরা প্রকাশ করে সেটা হচ্ছে ব্রেস্ট অনেক শক্ত হয়ে গিয়েছে কিনা, দুই ব্রেস্টের শেপের মাঝে কোনো পরিবর্তন হয়েছে কিনা, যে ব্রেস্টে তার চাকা মনে হচ্ছে সেটা স্বাভাবিক যে লোকেশন আছে, জায়গা আছে সেখান থেকে সরে গিয়েছে কিনা, আকৃতির পরিবর্তন হয়েছে কিনা। এই জিনিসগুলো আসলে সবার প্রথম ভাবেই রোগীর কাছে লক্ষণীয় হয়। এছাড়া রোগটা যখন বেশি বড় হয়ে যায়, পুরো ব্রেস্ট ফুলে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে, রক্তপুঁজ আসতে পারে। আর যখন এই রোগটা শুধুমাত্র ব্রেস্টে না থেকে শরীরের অন্য কোথাও ছড়িয়ে যায়, তখন সেই অনুযায়ী লক্ষণ অনুভূত হতে পারে। ফুসফুসে গেলে কাশি হতে পারে, হাড়ে গেলে ব্যথা হতে পারে, পেটে গেলে জন্ডিস হতে পারে। এছাড়াও রোগীর স্বাভাবিক জীবনযাত্রার মান খারাপ হয়ে যেতে পারে।
ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে একটু বলবেন যে রিসেন্টলি একটা ডেটা দেখছিলাম যেখানে বলা হচ্ছিল যে ৯ শ্রেণীর নারীরা মূলত হচ্ছে এই ক্যান্সারে, স্তন ক্যান্সারে হচ্ছে আক্রান্ত হয়। আমি যদি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই তাহলে আপনি ভালো মতো আমাদেরকে ব্যাখ্যা করতে পারবেন। যাদের বয়স হচ্ছে ৩৫ বছরের ঊর্ধ্বে, স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস মানে জেনেটিক কোনো প্রবলেম, আর বেশি বয়সে প্রথম সন্তান ধারণ বা নিঃসন্তান থাকা, আর সন্তানকে বুকের দুধ পান না করানো, দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ পিল বা বড়ি খাওয়া, আর হচ্ছে অত্যাধুনিক বা অত্যাধিক চর্বি যুক্ত যে খাবারগুলো আছে ফাস্ট ফুড সেগুলো, ধূমপান, মদ্যপান এবং তামাকজাত যে দ্রব্যগুলো আছে সেগুলো নেয়, এবং দীর্ঘদিন তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় পদার্থ, যা আপনি জানেন যে রেডিও মোবাইলের অনেক টাওয়ার রয়েছে এর আশেপাশে যদি সংস্পর্শে থাকে তাহলে এই জিনিসগুলো হয়। একটু আমাদেরকে বলবেন এই ব্যাপারগুলো, একটু ডিসক্রাইব করবেন আমাদেরকে। আচ্ছা, সবার প্রথম কথা হচ্ছে যে এগুলো ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক ফ্যাক্টর, মানে হচ্ছে যারা ঝুঁকিতে রয়েছে তাদের এই ধরনের জিনিসগুলো খেয়াল করতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার যেহেতু মহিলাদেরই বেশি হয়, পুরুষরাও কিন্তু এর রিস্কে আছে, কিন্তু সেটার পরিমাণ খুবই কম। মহিলা হওয়া এবং এটা হচ্ছে একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর। বয়স যত বাড়তে থাকে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি তত বেশি হতে থাকে। ২ নাম্বার কথা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের সাথে শরীরের হরমোনের খুব ওতপ্রোত রিলেশন আছে। দেখা যায় যে অনেকেই আছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা বলা হয়েছে যে পিল জাতীয় জিনিসপত্র যেগুলো শরীরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে, সেগুলোর একটা প্রভাব রয়েছে। আরো কিছু জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খুব কম বয়সেই কারো মাসিক শুরু হয়ে যাওয়া এবং মাসিকটা খুব বেশি বয়স পর্যন্ত চলা। তার মানে এই লম্বা সময়টাতে যেটা হচ্ছে রোগীর শরীরে হরমোনের মাত্রা অনেক বেশি থাকছে, যেটা পরবর্তীতে তার ব্রেস্ট ক্যান্সার ছাড়াও ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার এটার জন্য দায়ী। এছাড়া আছে অনেক সময় অনেকেই ইনফার্টিলিটিতে ভোগেন, অনেক সময় কারো কোনো বেবি হয় না এটা। তারপরে হচ্ছে অনেক বেশি বয়সে প্রথম সন্তান ধারণ করা। এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অনেক বেশি বয়সে সন্তান ধারণ করলে অনেকটা লম্বা সময় কিন্তু উনি ওনার শরীরে হরমোনের যে ব্যালেন্সটা আছে সেটা নষ্ট থাকে, এবং যখন অনেক বেশি বয়সে সন্তান ধারণ করছে তখন হরমোনের একটা বড় সার্চ বডিতে হয়, যে কারণে সন্তান ধারণের বিষয়টা মহিলাদের টোটালি হরমোনের উপর ডিপেন্ডেন্ট। কাজেই বেশি বয়সে সন্তান ধারণ করলেও সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমানোর একটা বড় উপায় হচ্ছে ব্রেস্ট ফিডিং, কারণ ব্রেস্ট ফিডিং যখন কন্টিনিউয়াসলি চলতে থাকে সেটা শরীরের হরমোনগুলোকে সাপ্রেস করে রাখে। কাজেই পর্যাপ্ত সময় বলা হয় যে ২ বছর ব্রেস্ট ফিডিং করানো, সেই সময়গুলো যদি প্রপারলি দেওয়া যায় তাহলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা আসলে অনেক কমে আসে। রেডিয়েশন এক্সপোজারের ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে অনেক সময় আছে যে ইয়াং এজে কারো ভিন্ন কোনো রকমের ক্যান্সার হলো, সাপোজ লিম্ফোমা হলো, যেগুলো ব্লাড ক্যান্সারের মধ্যে আসে, সেই ক্যান্সারের জন্য যদি কোনো রোগী বুকে রেডিয়েশন পেয়ে থাকে তাদের ক্ষেত্রেও আসলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। সিগারেট স্মোকিং এর সাথে রিসেন্ট স্টাডিগুলোতে ওতপ্রোত রিলেশন ব্রেস্ট ক্যান্সারে পাওয়া যায়নি, তবে মোবাইল ইউজ করার ক্ষেত্রে ওরকম ভাবে আসলে পাওয়া যায়নি। অ্যালকোহল কনজাম্পশনের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিলেশন আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে বিষয়গুলো ক্ল্যারিফাই করার জন্য। বাট স্যার এই মুহূর্তে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আমি বলতে পারি সেটা হচ্ছে আপনি হয়তো আমার সাথে একমত হবেন, যেহেতু আমরা আধুনিক যুগে বসবাস করছি 2021 সালে, অনেক মহিলারাই আছে যারা হচ্ছে ব্রেস্ট সার্জারি করে। সেক্ষেত্রে কি কোনো ক্যান্সার হবার কি কোনো পসিবিলিটি আছে বা কোনো চান্স আছে? আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন, বা এটা আসলে মেডিকেলি আপনারা কিভাবে দেখেন একটু আমাদেরকে যদি বলতেন। আসলে ব্রেস্ট সার্জারির তো অনেকগুলো কারণ থাকতে পারে যে আসলে উনি কি কারণে ব্রেস্ট সার্জারি করেছেন। তো রাইট। ব্রেস্টের যে টিউমার গুলো আছে সেগুলোর মধ্যে কিছু আছে ক্যান্সার নয়, এবং কিছু আছে প্রি ক্যান্সারাস, এবং কিছু আছে ক্যান্সারাস। মানে হচ্ছে কথাটা হলো কিছু আছে একদমই ক্যান্সার নয়, কিছু আছে যেগুলো থেকে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার প্রবণতা আছে, এবং কিছু জিনিস আছে যেগুলো সম্পূর্ণই ক্যান্সার। তো ব্রেস্ট সার্জারিটা আসলে ডিপেন্ড করে যে আমি কি জন্য ব্রেস্ট সার্জারি করেছি। কোনো ক্যান্সার নয় এমন কিছুর জন্য আমি ব্রেস্ট সার্জারি করলাম এতে আমার ব্রেস্ট ক্যান্সার হয়ে যাবে, এটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত কথা নয়। কিন্তু খেয়াল করতে হবে যে ব্রেস্ট সার্জারি যে করা হয়েছে সেটা যদি প্রি ক্যান্সারাস, মানে হচ্ছে
যেগুলো থেকে পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সেই রকম কোনো কিছুর জন্য তার অপারেশন করা হয়েছে কিনা। এখানে অনেকগুলো বিষয় খেয়াল করার আছে যে অনেক সময় আছে আসলে আমাদের দেশে অনেক সময় সচেতনতার অভাব আছে, অনেক সময় কিছু কোয়াক ডাক্তার থাকে যারা দেখা গেল শুধুমাত্র ব্রেস্ট একটা চাকা পেয়েছে সেখান থেকে অপারেশন করে রিমুভ করে দিয়েছে বা অপারেশন করে সরিয়ে ফেলেছে, পরবর্তীতে ওখান থেকে আবার নতুন করে হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে অনেকের ধারণা হতে পারে যে আমি অপারেশন করলাম আর আমার এখানে ক্যান্সার হয়ে গেছে। অপারেশনের সাথে আসলে ব্রেস্ট ক্যান্সারের কোনো সরাসরি সম্পর্ক নেই। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে বিষয়টি ক্ল্যারিফাই করার জন্য। আরেকটি প্রশ্ন আপনাকে ছোট্ট করে করতে চাই, সেটা হচ্ছে গিয়ে অনেকেই আছে, আমরা এখন যেহেতু যেমনটা বলছিলাম যে আপনি আমি দুজনেই এখন কথা বলছি 2021 সালে, সবারই একটু ফাস্ট ফুডের প্রতি একটা ঝোঁক থাকে, স্পেশালি মহিলা যারা আছে বা তারা স্ট্রিট ফুড খেতে পছন্দ করে। খাবার দাবারের প্রতি কি কোনো রেস্ট্রিকশন রয়েছে যে এই খাবারগুলো বা এই জাতীয় খাবার খেলে, চর্বি জাতীয় খাবার খেলে বা কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির খাবার খেলে হচ্ছে স্তন ক্যান্সারের ঝুঁকি একটু বেড়ে যায়? যদি একটু বলতেন আমাদেরকে। আসলে স্তন ক্যান্সারের সাথে স্থূলতার একটা ওতপ্রোত রিলেশন আছে। যাদের স্থূলতা বেশি তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলো ধরন আছে, ব্রেস্ট ক্যান্সার অনেক ক্ষেত্রে হরমোন ডিপেন্ডেন্ট, এটাই সব থেকে বেশি দেখা যায় যে চর্বি, শরীরে অতিরিক্ত চর্বি হলে সেখান থেকে মেইনলি যে হরমোনগুলো আছে সেগুলো খুব বেশি নিঃসৃত হয়। এছাড়াও চর্বি জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কিছু ক্যান্সারাস উপাদান থাকতে পারে। স্পেসিফিক কোনো খাবার যে আমি ফাস্টফুড অনেক বেশি খাচ্ছি, গরুর মাংস, খাসির মাংস, রেড মিট এগুলো অনেক বেশি খাচ্ছি এতেই আমার ব্রেস্ট ক্যান্সার হয়ে যাবে, ব্যাপারটি আসলে সেরকম নয়। আপনাকে এখানে ব্যালেন্স করতে হবে, একটা সমতা রাখতে হবে যে আমি খাচ্ছি কিন্তু আমি এক্সারসাইজ করছি, আমি ব্যায়াম করছি, আমি হাঁটাচলা করছি যাতে আমার ওজন বাড়ছে না, আমার শরীরে আলাদাভাবে কোনো চর্বিযুক্ত হচ্ছে না, এই জিনিসগুলো এনশিওর করতে হবে। শরীরের স্থূলতা ব্রেস্ট ক্যান্সারের জন্য অন্যতম একটা রিস্ক ফ্যাক্টর। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি বলছিলেন যেটা হচ্ছে শুনে আমিও আতঙ্কিত হলাম যে মহিলাদের পাশাপাশি হচ্ছে পুরুষরাও হচ্ছে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে যে কারণে মহিলারা আক্রান্ত হয় ঠিক সেম কারণে কি পুরুষরাও কি আক্রান্ত হয়, নাকি তাদের আক্রান্ত হওয়ার অন্য কোনো কারণ আছে? একটু যদি আমাদেরকে কারণগুলো যদি খুবই সিম্পলি যদি আমাদেরকে বলতেন যে এই এই কারণগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, একটু যদি বলতেন। না, পুরুষের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা হচ্ছে 1% বা তারও কম। আচ্ছা, কিন্তু আসলে যার হয় তার জন্য এটা 100%। রাইট। যাই হোক, মূল কথাটা হচ্ছে যে একই রকম কারণে পুরুষ এবং মহিলা দুজনেরই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। পুরুষের জন্য আলাদাভাবে কোনো রিস্ক ফ্যাক্টর নাই, একই কারণ। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনি স্যার একটু আমাদেরকে বলবেন যে অনেক ড্রেস কোডের কারণে আপনি হয়তো বুঝতে পারছেন আমি যেটা বলছি, যে ড্রেস কোডের কারণে অনেক সময় নারীরা হচ্ছে এই ব্রেস্ট ক্যান্সার হচ্ছে আক্রান্ত হয়। সেক্ষেত্রে তাদেরকে আপনি কি কোনো পরামর্শ দেন বা আপনারা কি কোনো এমনিতে কোনো পরামর্শ দেন ড্রেস কোডের বেলায়? কারণ হচ্ছে সারাদিন, কারণ তারা যেহেতু কর্মযজ্ঞে থাকে, নারীরা এখন কর্পোরেট ওয়ার্ল্ডে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। অনেকটা সময় এরকম হয় একটা লম্বা সময় ধরে তাদেরকে একটা স্পেসিফিক একটা ড্রেস, যেটাকে অন্তর্বাস বলি আমরা, এই ক্ষেত্রে কি কোনো আপনারা কোনো পরামর্শ দেন তাদেরকে বা দিবেন আপনারা? না, আসলে অন্তর্বাস বা ড্রেস কোড এইটার সাথে আসলে ব্রেস্ট ক্যান্সারের কোনো রিলেশন নাই। আচ্ছা, কাজে এই ব্যাপারে কোনো ধরনের কোনো পরামর্শ রোগীকে মেনে চলতে হবে এরকম কিছু নেই। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অনেক ধরনের ক্যান্সার পেশেন্টই হয়তো আপনি দেখেছেন। যেহেতু আপনি স্তন ক্যান্সার নিয়ে হচ্ছে কাজ করছেন, আপনার কাছে একটু আমাদেরকে বলবেন যে ইনিশিয়ালি যখন কোনো পেশেন্ট আপনার কাছে আসে তখন আপনারা কিভাবে ট্রিট করেন বা সেই পার্সেন্টেজটা কেমন যারা হচ্ছে আপনাদের দ্বারস্থ হয়, তাদেরকে যে চিকিৎসাগুলো আপনারা দেন সেই চিকিৎসাগুলোতে কি তারা মানে সার্ভাইভ করতে পারে? যেমন আমি শুনছিলাম যে 15 বছর পর্যন্ত হচ্ছে স্তন ক্যান্সারের পেশেন্টরা নাকি সার্ভাইভ করতে পারে। এই কথাটা যদি আমাদেরকে একটু বলতেন, কিভাবে আপনারা ট্রিট করেন, পেশেন্টের সংখ্যা কিরকম, যদি একটু বলতেন আমাদেরকে। আচ্ছা, আমরা যদি আসলে রিসেন্ট স্ট্যাটিস্টিক্স গুলো দেখি, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্ট্যাটিস্টিক্স আছে 2020 সালে,
তাহলে যদি দেখা যায় তাহলে বাংলাদেশে 2020 সালে নতুন ব্রেস্ট ক্যান্সার আক্রান্তের সংখ্যা 13,028 জন, যেটা আসলে বাংলাদেশে মোট যতজন ক্যান্সার শনাক্ত হচ্ছে তার 19%। তার মানে দেখা যাচ্ছে 5 ভাগের 1 ভাগ প্রায় হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের রোগ। আমাদের কাছে আসলে রোগীরা যখন আসে তখন অনেকেই আসে প্রাথমিক অবস্থায়, অনেকেই আসে মাঝামাঝি অবস্থায়, অনেকে আসে যে একদম এমন একটা অবস্থা যে রোগটা তার উৎপত্তি স্থল যে ব্রেস্ট সেখানে নেই, এটা আরো অনেক জায়গায় ছড়িয়ে গেছে। এগুলোর উপর আসলে ভিত্তি করে রোগীর পরবর্তী চিকিৎসা, রোগীর পরবর্তীতে লাইফ এক্সপেক্টেন্সি মানে হচ্ছে সে কিরকম সময় আমাদের মাঝে থাকতে পারে এগুলো নির্ধারিত হয়। কিন্তু আসলে ব্রেস্ট ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটা প্রাথমিক অবস্থাতেও ধরা পড়লে সেটা সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি রোগী সঠিকভাবে চিকিৎসা নেন, এবং রোগটা যদি এমন হয় যে শরীরে কোথাও ছড়িয়ে গেছে সেক্ষেত্রেও সঠিক চিকিৎসা পেলে রোগী অনেকদিন ভালো থাকেন। 2 নম্বর কথা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের রোগীরা 15 বছর পর্যন্ত বাঁচেন এমন না, এমনও ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আছেন যারা প্রাথমিক পর্যায়ে মানে আমরা স্টেজ 1, 2, 3 বলি, এমন পর্যায়ে সঠিকভাবে চিকিৎসা শুরু করা এবং শেষ করা, সেই সাথে চিকিৎসা চালিয়ে যাওয়া, এই জিনিসগুলো যারা ফলো করেছে তারা আসলে অনেক লম্বা সময় সার্ভাইভ করেছে। মূল কথা হচ্ছে যে কোনো রোগী যদি ক্যান্সার আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে 5 বছর পর্যন্ত যদি রোগী বেঁচে থাকেন তাহলে আসলে রোগীর সার্ভাইভাল বা জীবদ্দশা 100% ধরে নেওয়া হয়। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রোগীরা দেখা যাচ্ছে যে তারা যদি চিকিৎসাগুলো সুন্দরভাবে কন্টিনিউ করে তাহলে দেখা যায় যে না, রোগী আসলে অনেক লম্বা সময় বেঁচে আছে। এই জন্য আসলে 5 ইয়ার্স, 10 ইয়ার্স বা 15 ইয়ার্স এরকম আসলে কোনো লিমিট নেই। তবে রোগী যদি এমন একটা সিচুয়েশন আমাদের কাছে আসেন যে রোগীর বিভিন্ন অঙ্গে রোগটা ছড়িয়ে গেছে এবং সে অঙ্গগুলোর কাজ অনেকটাই নষ্ট হয়ে গেছে, তবুও চিকিৎসা দিলে রোগী অনেকদিন ভালো থাকেন। অনেক রোগী আসলে এমন একটা সিচুয়েশনে আমাদের কাছে আসেন যখন আর তেমন কিছুই করার থাকে না। এই জন্য আসলে সচেতনতার অভাব, সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং নিজেকে ভালোবাসতে হবে, সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে। রাইট। আমি অনেককে ভালোবেসে লাভ নেই, যারা নিজেকে ভালোবাসেন তারাই সঠিকভাবে চিকিৎসা নেন এবং অনেক দিন বেঁচে থাকেন। থ্যাংক ইউ স্যার, খুব চমৎকার একটা কথা বলছেন যে নিজেকে আসলে ভালোবাসতে হবে প্রথমে। এই মুহূর্তে স্যার আপনার কাছে একটু বলতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে আপনি হয়তো আমার সাথে একমত হবেন বা হবেন না। আমরা বর্তমান একটা যুগে বসবাস করি যেখানে এই ব্রেস্ট বা স্তন নিয়ে কথা বলতে অনেকে একটু ইতস্তত ফিল করে, একটু আনইজি ফিল করে। যার কারণে আপনি যেটা বলছিলেন যে ইনিশিয়াল স্টেজে যখন ধরা পড়েও সেটা হচ্ছে অনেকটা সময় হয়ে যায়। সেক্ষেত্রে ঘরোয়া কোনো চিকিৎসা কি আছে, বা যারা হচ্ছে একেবারেই এই ব্যাপারটি নিয়ে ডিসক্লোজ করতে চায় না বা চিকিৎসকের দ্বারস্থ হতে চায় না, তাদেরকে কি আপনারা কোনো পরামর্শ দেবেন? মানে তাদের কি একটাই ওয়ে যে চিকিৎসকের কাছে আসতে হবে, নাকি কোনো ঘরোয়া ট্রিটমেন্ট আছে? ব্রেস্ট ক্যান্সারের জন্য কোনো ঘরোয়া চিকিৎসা শুরুতেই নেই, এটা সবার প্রথম কথা। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা একটা সম্মিলিত চিকিৎসা ব্যবস্থা। এখানে সার্জারির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপির ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাগুলো রোগীকে অবশ্যই এবং অবশ্যই হাসপাতালে এসে করতে হবে। তার পরবর্তীতে যদি বাসায় খাওয়ার মতো কোনো ট্যাবলেট, যেগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি রোগীদেরকে অনেক লম্বা সময় খাওয়ার জন্য, সেগুলো ওনারা বাসায় নিতে পারেন। কিন্তু চিকিৎসা শুরু হতে হবে হাসপাতালে। চিকিৎসার মূল ধাপ যেগুলো আছে সেগুলো অবশ্যই হাসপাতাল কেন্দ্রিক হতে হবে। বাসায় চিকিৎসা করার বা চিকিৎসা শুরু করার কোনো সুযোগ নেই আসলে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনি হয়তো প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মনিকা বণিক আপনার কাছে জানতে চেয়েছে যে স্যার, ব্রেস্টে যদি চাকা ফিল হয় তাহলে কি করা উচিত? আপনি হয়তো এটার উত্তর একবার দিয়েছেন, আরেকবার যদি আমাদেরকে ছোট্ট করে বা জানাতেন ইনিশিয়াল স্টেজে। ব্রেস্ট ক্যান্সারে যদি চাকা অনুভূত হয়, প্রথমে আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলবেন যে পরবর্তীতে আপনার কি হওয়া উচিত, কি করা উচিত। সেক্ষেত্রে কি সুই দিয়ে পরীক্ষা করা উচিত, নাকি সেক্ষেত্রে শুধুমাত্র অবজারভেশনে রাখা উচিত। সাধারণত দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারে চাকা ফিল হলে সবাই চুপ করে বসে থাকেন, সবাই আশেপাশের সঙ্গে কথা বলেন, অনেক মানুষের সঙ্গে কথা বলেন। মনে রাখতে হবে একটা বিষয়,
অনেক মানুষের সাথে কথা বলে কোনো লাভ হয় না। আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে এবং একজনের সঙ্গে কথা বলেই আপনার 100% লাভ হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুবই চমৎকার একটা কথা বলেছেন আপনি। অনেকেই এই ধরনের ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে পাশের বাসার কোনো কারো একজনের শরণাপন্ন হয়, তার যেই উপদেশ আছে সেগুলো ফলো করে। খুব ভালো একটা পরামর্শ আপনি দিয়েছেন। গ্রামে এরকম অনেক আছে যারা হয়তো নিজেরাও জানে না যে তারা ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। অনেকটা সময় পর তারা সেটা বুঝতে পারে। আমি একটু স্যার আপনার কাছ থেকে জানতে চাই, যারা পেশেন্ট আপনার কাছে আসে তারা মূলত মানে কোন পার্টে, তারা কি রুরাল নাকি আরবান, মানে কোন পার্টের হচ্ছে মানুষজন আপনার কাছে সবচাইতে বেশি আসে? সিটি সিটি এরিয়ার বা সিটি কর্পোরেশন বা শহরের মানুষজন কি আপনাদের কাছে বেশি দ্বারস্থ হয়? একটু যদি বলতেন আমাদেরকে। আসলে এখন তো সচেতনতা অনেক বেড়েছে আগে থেকে। এখন রাইট। শহরের মানুষ বেশি আসেন, গ্রামের মানুষ আসেন, কিন্তু দেখা গিয়েছে যে আমরা যে স্ট্যাটিস্টিক্স গুলো দেখি সে অনুযায়ী দেখা যাচ্ছে যে শহরের মানুষ খুব সহজেই আমাদের কাছে চলে আসছে। কিন্তু গ্রামের মানুষজন বিভিন্ন রকম ওষুধ খেয়ে, ঝাড়ফুঁক খেয়ে, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে রোগটার অবস্থা খারাপ হওয়ার পরে আমাদের কাছে আসছেন। যখন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, যখন আর কিছুই করা যাচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, সেই সময় আসেন। অ্যাওয়ারনেসটা আসলে শহরের মানুষের মধ্যে সব থেকে বেশি, গ্রামের মানুষজনের মাঝখানে অ্যাওয়ারনেসটা খুবই কম। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, যেহেতু আজকের যেই আমাদের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে যে স্তন ক্যান্সারের চিকিৎসা হচ্ছে বাংলাদেশি সম্ভব, এটাই হচ্ছে আমরা বলছিলাম আমাদের আজকের টপিক। একটু আমাদেরকে জানাবেন, বিভিন্ন ইনকামের মানুষ কিন্তু আমাদের এই সোসাইটিতে বসবাস করে, বিভিন্ন ক্লাসের মানুষ বসবাস করে, খেটে খাওয়া মানুষ আছে, আবার অনেক সচ্ছল পরিবারও আছে। ক্যান্সারের যে ট্রিটমেন্টটা আছে মূলত আসলে এর কস্টটা কিরকম হয়, বা যে কোনো শ্রেণী পেশার মানুষকে এটাকে অ্যাডপ্ট করতে পারে কিনা, একটু আমাদেরকে যদি ধারণা দিতেন। আসলে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার সম্মিলিত অংশ নিয়ে চিকিৎসা করা হয়। মূলত এখানে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, কোনটা প্রয়োজন হবে এরকম কিছু নাই যে আমি চুজ করব যে আমি শুধু রেডিওথেরাপি নিয়ে চিকিৎসা করব, আমি শুধু কেমোথেরাপি নিয়ে চিকিৎসা করব, বা আমি টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি নিবই না। এই ধরনের আসলে চয়েস করার কোনো সুযোগ নেই এখানে। আপনার টিউমার কোন অবস্থায় আমাদের কাছে নিয়ে এসেছেন, রোগীর টিউমারের সাইজ, টিউমারের বিস্তৃতি, টিউমারের কিছু স্পেসিফিক চরিত্র আছে যে ওই চরিত্রের উপর ভিত্তি করে চিকিৎসা অ্যাড হয়। যেমন কেউ যদি হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয় তাকে হরমোন ট্যাবলেট দিতে হয়, যেগুলো বাংলাদেশে খুব বেশি আহামরি খরচ না এবং খুব মোটামুটি কম খরচেই হয়ে যায়। কারো ব্রেস্ট ক্যান্সার আছে যে সে কিছু টার্গেটেড থেরাপির জন্য উপযুক্ত, যে টার্গেটেড থেরাপি তাকে দিতে হবে, ক্যান্সারের চরিত্র খুব খারাপ, যে তার চরিত্র এত খারাপ যে টার্গেটেড থেরাপি তার জন্য অবশ্যই দিতে হবে, সেক্ষেত্রে খরচের পরিমাণটা বেড়ে যায়। কিন্তু সার্জারি, কেমোথেরাপি, এই জিনিসগুলো, কেমোথেরাপির মধ্যে অনেকগুলো টাইপ আছে, সেক্ষেত্রে একদম রিজনেবল কস্টের কেমোথেরাপি থেকে শুরু করে অনেক হাই কস্টের কেমোথেরাপিও আছে। কিন্তু এগুলোর ভেতরে এরকম নাই যে আমি কম খরচের কেমোথেরাপি দিলাম, আমি দেশি কেমোথেরাপি দিলাম, আমি বিদেশি কেমোথেরাপি দিলাম, আমি দামি কেমোথেরাপি দিলাম, আই এম 100% ওকে, ফাইন। ইটস নট লাইক, এটা এরকম না আসলে। কাজেই ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা পছন্দ করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র যদি এমন হয় যে সার্জারির ক্ষেত্রে আমি পুরো ব্রেস্ট ফেলে দিব নাকি শুধুমাত্র টিউমারটা ফেলে দিব, এক্ষেত্রে কিছু কিছু জায়গায় রোগীর মতামতকে প্রাধান্য দেওয়া যেতে পারে, কিন্তু এই সমস্ত বিষয়েও আসলে পছন্দ করার সুযোগ খুবই কম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। একটু আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কথা বললেন। অনেকেই হচ্ছে একটু মানে যেটা বলে কমপ্লেইন দিয়ে থাকে যে অযাচিত অনেক টেস্ট হচ্ছে দেয়া হয়। এই ব্যাপারে স্যার একটু বলবেন আপনি? আর পাশাপাশি আপনাকে এটাও একটু বলতে চাই যে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার মূলত যে স্টেজ গুলো আছে, যে কোন স্টেজে আসলে পেশেন্ট একদম ক্রিটিক্যাল কন্ডিশন এ থাকে, একটু স্টেজ গুলো যদি আমাদেরকে বলতেন। কারণ অনেকেই আছে যারা আমাদেরকে দেখছে বা দেখবে আমাদেরকে, তারা হয়তো অনেকেই এই ব্যাপারটাকে হয়তো চেপে রেখেছে। কারণ আমি আপনাকে বলছিলাম যে অনেকে এটাকে ট্যাবু হিসেবে ভাবে যে আমি কাউকে বললে বা একজন এক্স্যাক্টলি। পুরুষ চিকিৎসকের কাছে যাব, ব্যাপারটা দেখতে কেমন লাগে বা শুনতে কেমন লাগে। একটু আমাদেরকে বলবেন স্টেজ গুলো কখন ক্রিটিক্যাল হয়ে যায়, আমাদেরকে একটু জানাবেন। ব্রেস্ট ক্যান্সার বলতে গেলে সব ধরনের ক্যান্সারেরই 4টা স্টেজ থাকে, স্টেজ 1, 2, 3 এবং 4।
তো আমরা আসলে সবসময় যেটা বলে থাকি সেটা হচ্ছে স্টেজ 1, 2, 3 এইগুলো হচ্ছে কিউরেবল স্টেজ, মানে হচ্ছে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে যদি রোগী যথাযথভাবে চিকিৎসা নেন। স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসার উদ্দেশ্য হয়ে থাকে রোগীর জীবনকে দীর্ঘায়িত করা। স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য, অধিকাংশ ক্ষেত্রেই নয়। সেক্ষেত্রে রোগী যদি চিকিৎসা নেয় তাহলে রোগী অনেক দিন বেঁচে থাকবেন, ভালো থাকবেন। এখন স্টেজ 1, 2, 3 আসলে এটা ডিপেন্ড করে চাকার সাইজ, ব্রেস্টে যে চাকা বা স্তনে যে চাকা আছে সেটার সাইজ কতটুকু, সেটা কি শুধু ব্রেস্টেই আছে নাকি বগলের নিচে গিয়েছে নাকি গলার নিচের অংশ পর্যন্ত এসেছে, এই জিনিসগুলোর উপর স্টেজগুলো ডিপেন্ড করে। আর অনেক অযাচিত ইনভেস্টিগেশন কথাটা আসলে আমি এভাবে বলবো, সেটা হচ্ছে আপনি যদি দোকানে বা রোগী যদি দোকানে কোনো কিছু কিনতে চান বা কোনো কিছু শপিং করতে চান, সাপোজ ফিমেল পেশেন্ট নিয়ে বেশি কথা হচ্ছে, ফিমেল পেশেন্টের ব্যাপারে বলি যে একজন ফিমেল পেশেন্ট শপিং মলে গেলেন যে আমি একটা ড্রেস কিনবো, ঠিক আছে? তো যদি সেলার যিনি বিক্রি করছেন তিনি যদি শুধুমাত্র ড্রেসের উপরের অংশ দেখান তাহলে আসলে রোগীর এই ড্রেসটা নিচের অংশের কি অবস্থা সেই জিনিসটা রোগী জানতে পারবেন না বা মানুষ জানতে পারবে না। ঠিক সেম জিনিসটা আসলে ক্যান্সারের ক্ষেত্রে হয়, যে আমি শুধুমাত্র বুকের একটা ব্রেস্টের একটা আল্ট্রাসোনোগ্রাম, একটা মেমোগ্রাম বা বুকের একটা এক্সরে করলাম, সো আই নো, আমি জানি যে রোগীর এইটুকু এই অবস্থা। এখন রোগীর হাড়ের কি অবস্থা, রোগীর পেটের কি অবস্থা, রোগীর শরীরের অন্যান্য অংশের কি অবস্থা সেটা আসলে আমরা জানি না। এই জিনিসগুলো জানা জরুরি, কারণ রোগ যদি শুধু ব্রেস্ট এবং তার আশেপাশের জায়গায় থাকে তাহলে চিকিৎসা ব্যবস্থা একরকম, রোগটা যখন শরীরের অন্য কোথাও ছড়িয়ে যায় তখন চিকিৎসা ব্যবস্থা ভিন্ন রকম। কাজেই সবসময় খেয়াল রাখতে হবে যে জামা যদি আমার সাইজের থেকে ছোট হয়ে যায় তাহলে সেই জামা আমি পরতে পারবো না। কাজেই জামাটার সম্পূর্ণ দেখাটা খুবই জরুরি। ঠিক একইভাবে ক্যান্সারের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃতি দেখা খুবই জরুরি, এবং এগুলো ইন্টারন্যাশনালি রিকমেন্ডেড, আন্তর্জাতিকভাবে ঠিক এইভাবে চিকিৎসা করার কথা বলা হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি হুয়ের কথা বলছিলেন, আমি একটু হুয়ের দিকে একটু আসতে চাই। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আমাদের দেশে যে চিকিৎসকের সংখ্যা রয়েছে সেটা কি, আমাদের যে পপুলেশন রয়েছে প্রায় 16-16.5 কোটির মতো মানুষ বর্তমানে এই ছোট্ট দেশে বসবাস করছে, যেই পরিমাণ চিকিৎসক আছে, যে রেশিওতে থাকার কথা হুয়ের অ্যাকর্ডিং টু হু, একটু আমাদেরকে জানাবেন যে আমাদের কি সাফিসিয়েন্ট, মানে পর্যাপ্ত পরিমাণ কি চিকিৎসক রয়েছে যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশনকে ট্যাকল দেওয়ার জন্য, যদি একটু আমাদেরকে বলতেন। আসলে ক্যান্সার চিকিৎসা এটা একটা স্পেশালিটি, সুপার স্পেশালিটি। এখানে সুপার স্পেশালিটি চিকিৎসকের সংখ্যা বাংলাদেশের প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা যদি দেখি যে বাংলাদেশে এখন ক্যান্সার চিকিৎসক, সেটা সবাই মিলে হোক, অঙ্কোলজিস্টের সংখ্যা কেমন, বাংলাদেশে অঙ্কোলজিস্টের সংখ্যা ইটস নট মোর দেন 300, 300-র বেশি নয়। কাজে এই 16 কোটি মানুষের জন্য 300 জন ডক্টর আসলে কোনোভাবেই এটা কভার দেওয়া পসিবল না। তারপরেও আমাদের দেশের চিকিৎসকরা সরকারি এবং বেসরকারি হাসপাতালে চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশের রোগীদেরকে কিভাবে ভালো করে বিশ্বমানের চিকিৎসাগুলো প্রোভাইড করা যায়, এই ব্যবস্থাগুলো করছি। কিন্তু বাংলাদেশের চিকিৎসক, মূলত ক্যান্সার চিকিৎসকের সংখ্যা আসলেই পর্যাপ্ত নয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে একটু আপনার কাছে, যেহেতু আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে স্তন ক্যান্সারের চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব, আপনি বলছিলেন ইকুইপমেন্টের জায়গাতে একটু আসতে চাই স্যার। আপনি যেহেতু একজন স্পেশালিস্ট, ক্যান্সার স্পেশালিস্ট, আপনি একটা মেডিকেল কলেজে আপনি এখন কর্মরত আছেন, এনাম মেডিকেল কলেজে। সো আমি আপনার কাছে জানতে চাই ইকুইপমেন্টস এর দিক থেকে। একজন বলছিলেন, আমি রিসেন্টলি শুনছিলাম আরেকজন ক্যান্সার স্পেশালিস্ট বলছিলেন যে আমাদের প্রপার যে ইকুইপমেন্টস গুলো দরকার সেগুলো নেই, একে তো নেই, দ্বিতীয় হচ্ছে গিয়ে যে সনাতন, মানে আগের যে ভার্সন গুলো আছে বা মডেলের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করছি। এই কথাটা স্যার আপনি কি একমত পোষণ করবেন কিনা, এটা আসলে সত্যি কথা, এটা কেন একটু যদি আমাদেরকে বলতেন। আসলে ইকুইপমেন্টস এর বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে এবং প্রাইভেট সেক্টর মূলত এগিয়ে গিয়েছে। ইকুইপমেন্টস এবং টেকনোলজির বিষয়ে সরকারি হাসপাতালগুলো এখনো কিন্তু সেই ধাঁচে আগায়নি। যেমন যদি বলা যায় যে মডার্ন টেকনোলজিগুলোর মেশিনগুলো আমাদের প্রাইভেট সেক্টরে, বাংলাদেশের অঙ্কোলজি প্রাইভেট সেক্টরে আছে কিনা, ইয়েস, ইটস অ্যাভেলেবল। এভরি মডার্ন টেকনোলজি ইজ অ্যাভেলেবল। এনাম ক্যান্সার হাসপাতালে অ্যাভেলেবল, এছাড়া অন্যান্য প্রাইভেট হাসপাতালেও সব মডার্ন টেকনোলজিগুলো অ্যাভেলেবল আছে।
এবং এখানে আসলে ডিপেন্ড করে মেশিন এবং সফটওয়্যার মানে হচ্ছে কম্পিউটার সিস্টেম। ইয়েস, ইন প্রাইভেট সেক্টর আমাদের ক্ষেত্রে সবগুলো সিস্টেমই বাংলাদেশে অ্যাভেলেবল আছে। সরকারি হাসপাতালে আসলে মেশিনগুলো অনেক পুরনো, সেই সাথে মডার্ন টেকনোলজিও নাই, সেই জিনিসগুলোর জন্য আসলে একটা প্রবলেম হয়ে যায়। ২ নম্বর কথা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যেহেতু আমাদের অনেক ক্ষেত্রেই হেলথ নিজেদের কিনতে হয়, এটা আমাদের পারচেস করতে হয়, সেটা আসলে যদি আমরা সরকারি হাসপাতালে দেখি, সরকারি হাসপাতালে ক্যান্সার ইউনিট আছে, এরকম ঢাকা মেডিকেল আছে, মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতাল আছে, এছাড়া অন্যান্য বিভাগীয় সদরে ২-১টা হাসপাতালে ক্যান্সার বিভাগ আছে। অনেক জায়গায় বিভাগ থাকলেও সেখানে মেশিন নেই। আর যেহেতু আমাদের দেশের মানুষরা অনেক ক্ষেত্রেই দারিদ্রতার মধ্যে আছেন, কাজেই তাদের ক্ষেত্রে চিকিৎসার একটা ভরসা হয়ে থাকে সরকারি হাসপাতাল। তো সেক্ষেত্রে জনবলের অভাব, মেশিন এবং টেকনোলজির অপ্রতুলতা, সেগুলো আসলে অনেক ক্ষেত্রে ইফেক্ট করে। যারা অ্যাফোর্ড করতে পারেন তারা আসলে প্রাইভেট সেক্টরে সবগুলো মডার্ন টেকনোলজি অ্যাভেলেবল, তারা আমাদের কাছে এসে চিকিৎসা নিতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার। বাট এই মুহূর্তে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে ইকুইপড বুঝলাম, কিন্তু সরকারি সেক্টরটা যেটা আছে সেটা একটু ডিপ্রাইভড আপনি বলছেন, কিন্তু কস্ট মিনিমাইজের বেলায় কিন্তু মানুষজন কিন্তু একটু বিপাকে পড়ে যায়। এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে, কারণ হচ্ছে অনেকে বলছিলেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বসবাস করে, সবার কিন্তু আসলে 10,000 20,000 বা আমি জানি না আসলে অ্যাকচুয়াল কস্টটা কত, সেটা দিয়ে আসলে মেনটেন করা পসিবল না। সেক্ষেত্রে অ্যাজ এ চিকিৎসক হিসেবে আপনি আসলে কি পরামর্শ দেবেন, মানে আপনার পয়েন্ট অফ ভিউতে আপনি আসলে কি চান যে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হোক? না, আসলে খরচের বিষয়টা তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর, যেখানে সরকারি হাসপাতালে সরকারের চিকিৎসার ক্ষেত্রে একটা বড় রকমের অনুদান থাকে, কাজেই সেখানে অনেক কম খরচ হয়। আবার এটাও মাথায় রাখতে হবে, সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসার জন্য অনেক লম্বা সিরিয়ালের প্রয়োজন হয়। এগুলো আসলে হচ্ছে যেহেতু ক্যান্সারের চিকিৎসার জন্য যন্ত্রপাতি এগুলো অনেক এক্সপেন্সিভ এবং এগুলোর সাথে অনেক টেকনিক্যাল বিষয় জড়িত আছে। কাজেই দেখা যায় যে সরকারি হাসপাতালে আজকে একটা পেশেন্ট এনরোল হলো, তার দেখা যাচ্ছে তার থেকে ৩ মাস আগে থেকে লম্বা একটা সিরিয়াল মাঝে উনি পড়ে যান। সেক্ষেত্রে আসলে কোনো চিকিৎসক চান না কোনো রোগীর চিকিৎসা থেকে বঞ্চিত হোক, সবাই চেষ্টা করেন যে সব রোগী চিকিৎসা পাক। কিন্তু প্রতিটা মেশিনের কিছু ক্যাপাসিটি থাকে যে সে দিনে এতজন রোগীকে চিকিৎসা দিতে পারবে, রেডিওথেরাপি দিতে পারবে। প্রতিটা ইউনিট থাকে যে আমার ইউনিটে এতগুলো বেড আছে, আমি দিনে এতজন রোগীকে চিকিৎসা দিতে পারবো। এর বেশি হলে আসলে চিকিৎসকের তেমন কিছু করণীয় থাকে না। সরকারি হাসপাতালে খরচটা অনেকটাই কম হয়, বেসরকারি হাসপাতালেও এখন মোটামুটি রিজনেবল কস্টে কিন্তু চিকিৎসা হচ্ছে, এমন না যে বেসরকারি হাসপাতালে খুব আকাশচুম্বী চিকিৎসা খরচ। ঠিক আছে, কিছু কিছু কর্পোরেট হাসপাতাল আছে, কর্পোরেট হাসপাতালে যদি যায় তাহলে সেক্ষেত্রে অনেক বেশি খরচ হবে। কর্পোরেট ছাড়াও যেগুলো নন কর্পোরেট হাসপাতাল আছে সেখানে কিন্তু মোটামুটি রিজনেবল কস্টে ক্যান্সারের জন্য রেডিওথেরাপি বা কেমোথেরাপি চিকিৎসাগুলো চলমান আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছ থেকে একটু মানে আশার বাণী আমি শুনতে চাই এই মুহূর্তে, যেটা হচ্ছে আমি প্রায় সময় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসককে জিজ্ঞাসা করে থাকি। আমার খুবই ফেভারিট একটা প্রশ্ন, যেটা হচ্ছে গিয়ে যে আমাদের যারা চিকিৎসক আছে, যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছে বর্তমানে, তারা কিন্তু অবশ্যই, আমি তাদেরকে বলবো না যে তারা বাইরের চিকিৎসক থেকে আলাদা, তারা অবশ্যই একটা ইউনিক জায়গাতে হয়তো তাদেরকে নিয়ে যেতে পারে। আমাদের দেশে একটা প্রবণতা আছে, যেটা হচ্ছে কিছু হলেই দেশের বাইরে আসলে আমাকে পাড়ি জমাতে হবে। এ ব্যাপারে এটা আপনি কিভাবে দেখবেন যে আমাদের চিকিৎসকরা কি ওই যে যারা হচ্ছে একটু লাক্সারিয়াস লাইফ লিড করে, তাদের এখনো পর্যন্ত আস্থা অর্জন করতে পারেনি? ব্যাপারটা কি এমন, নাকি আমাদের চিকিৎসা ব্যবস্থাটা এরকম যার কারণে তারা হচ্ছে দেশের বাইরে যাচ্ছে? না, আসলে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা সব রকমের ক্যান্সার চিকিৎসা অ্যাভেলেবেল আছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের মাঝখানে অনেক আগে থেকে, যেমন আজকে থেকে 10 বছর আগেও কিন্তু বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা আসলে এতটা আপডেটেড ছিল না। এখন বাংলাদেশের মানুষজন আশেপাশের দেশে যাওয়ার বা ওই যে প্রথমে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে কারো যদি ক্যান্সার ধরা পড়ে বা ক্যান্সারের লক্ষণ আসে, তাহলে সবার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়ে আশেপাশের মানুষজনের পরামর্শটা খুব বেশি নেওয়া হয়। তখন দেখা যায় যে ওরা চিন্তা করে যে ঠিক আছে, আমি তো
আজ থেকে 10 বছর আগে ইন্ডিয়ায় চিকিৎসা নিয়েছিলাম, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলাম, সেগুলোতে ভালো আছি। কাজেই আমিও অ্যাডভাইস করি যে আপনি ওখানে সেখানে চলে যান। কিন্তু এক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলবো যে ক্যান্সারের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে সব ধরনের চিকিৎসা অ্যাভেলেবল আছে। প্রয়োজন আপনার সচেতনতা, প্রয়োজন রোগীর নিজের ইচ্ছা, রোগীর আস্থা অর্জন করতে আমরা সক্ষম, আমাদের উপর ভরসা রাখতে হবে। এবং আমাদের যারা আমরা অনকোলজিস্ট আছি তারা সবাই আন্তর্জাতিক মানের। এখানে আসলে কারো যে কেউ কারো থেকে কম বা এরকম কিছু নেই। রোগীকে আস্থা রাখতে হবে চিকিৎসকের উপর এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে হবে, তাহলেই আপনি রোগকে জয় করতে পারবেন। আর যদি দেশের বাইরে ছোটাছুটি হয়, সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এখানে ভিসা ইস্যু আছে, পাসপোর্ট ইস্যু আছে, আরো অনেক ইস্যু আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো আপনার রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা শুরু করতে বিলম্ব তৈরি করে এবং এতে আপনার রোগটা আরো খারাপ দিকে চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেশের বাইরে যাওয়া নিয়ে অনেক সময় ব্রোকার বা দালালের ইয়েতে পড়ে যায় অনেক রোগী, সেক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এবং আমি বলবো দেশের বাইরে বলতে গেলে আমাদের দেশের মানুষজন ক্যান্সার চিকিৎসার জন্য খুব বেশি যে জায়গাগুলোতে যায়, সেখানে অনেক ক্ষেত্রেই অনেক হাসপাতাল আছে যেগুলো আসলে রোগীদেরকে সর্বশান্ত করে দেয়। সবশেষে রোগীর পাড়ি জমাতে হয় নিজ দেশে, যখন আসলে হাতে কিছুই থাকে না। এই জিনিসগুলো রোগীরা অনেক কষ্ট করে সবার শেষে বোঝে। কাজেই এইটা বুঝতে হবে আগে, যখন আপনার রোগটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়বে এবং চিকিৎসা করে আপনাকে সুস্থ করার মতো অবস্থায় থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমি একটু আপনার কাছে আসতে চাই, পার্সোনালি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। সেটা হচ্ছে গিয়া, এটা আমরা সবাই জানি, ওয়ান্স এ মেডিকেল স্টুডেন্ট ইজ অলওয়েজ এ স্টুডেন্ট, এটা আমরা জানি। আপনি এখনো হয়তো পড়াশোনা করছেন, কারণ চিকিৎসকদেরকে পড়াশোনা করতেই হয়। একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার ইচ্ছে করছে জিজ্ঞাসা করতে, যে আমাদের চিকিৎসকরা কেন হচ্ছে গবেষণা করতে পারছে না, বা নতুন নতুন কোনো জিনিস কেন আবিষ্কার করতে পারছে না, কেন নোবেল অ্যাওয়ার্ড পাচ্ছে না, মানে কেন আমাদের চিকিৎসকরা, কারণ আমাদের তো সবই আছে, জাস্ট খালি প্রবলেম হচ্ছে হয়তো আমরা গবেষণার জন্য হয়তো প্রপার জায়গাটা পাচ্ছি না। একটু আমাদেরকে বলবেন অ্যাজ এ চিকিৎসক হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, কারণ আপনি এখনো হয়তো চিকিৎসা নিয়ে পড়াশোনা করছেন, একটু আমাদেরকে জানাবেন। আসলে ব্যাপারটা যেটা হয়েছে, বাংলাদেশে গবেষণা হয় যে কোনো রোগ নিয়ে, সেটা ক্যান্সার হোক বা অন্য কিছু নিয়ে গবেষণাগুলো হয়, কিন্তু গবেষণাগুলো এখনো শুধুমাত্র দেখা গেল যে অবজারভেশনাল, যে আমি দেখে দেখে যাচ্ছি যে হ্যাঁ এটা দিয়ে কি হচ্ছে ওটা দিয়ে কি হচ্ছে, এরকম অনেক কিছু হয়। যদি নোবেল পাওয়ার কথা চিন্তা করা হয়, তাহলে আসলে আমাদের দেশে যে মলিকুলার লেভেলে স্টাডি ল্যাব, সেইগুলো কিন্তু আমাদের দেশে নাই। হ্যাঁ, এইগুলো ছাড়া আসলে আমি শুধুমাত্র রোগী দেখলাম এবং রোগীকে মেডিকেশন দিলাম, সেই মেডিকেশনের রোগী কতটুকু ভালো হলো, এই জিনিসগুলো আসলে হচ্ছে কোনো রিসার্চের মূল লক্ষ্য হওয়া উচিত না। সবার প্রথম কথা হচ্ছে যে আমি নতুন কি আবিষ্কার করতে চাই, সেজন্য আমার মলিকুলার স্টাডি ল্যাব লাগবে, এবং এগুলো খুবই এক্সপেন্সিভ, যেগুলো আসলে প্রাইভেট সেক্টরেও খুব একটা অ্যারেঞ্জ হয় না। সেক্ষেত্রে সরকারের উদ্যোগটাই সবার প্রথম ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে কি স্যার আপনারা কি কোনো মানে ডিমান্ড করেন এরকম, যে আমাদের আসলে গবেষণার জন্য আসলে প্রয়োজন, আমরা চাই গবেষণা করতে, এজ এ এরকম কি আপনারা চান? এগুলো আসলে ডিমান্ড করা যায়, ডিমান্ড করা হয়। এখন সেই ডিমান্ড ফুলফিল সবকিছু, বাজেট, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আসলে একটা মলিকুলার স্টাডি ল্যাব সেখানে কিভাবে কাজ করবে, কিছু পলিসিগত নীতিগত সমস্যা আছে, সেগুলো অ্যারেঞ্জ করা যায় কিভাবে, এগুলো আসলে অনেক কমপ্লিকেটেড ইস্যু, এগুলো অ্যারেঞ্জ করা খুবই ডিফিকাল্ট, ব্যক্তিগতভাবে অ্যারেঞ্জ করা খুবই ডিফিকাল্ট আসলে। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে কি, আপনি অবশ্যই স্কুল লাইফ থেকে একটা স্বপ্ন দেখেছেন বা দেখে আসছেন। সেই স্বপ্নটা কি এটাই ছিল যে আপনি সেই সাদা অ্যাপ্রন পরে মানে মানুষের সেবা দেবেন বা চিকিৎসা পেশায় আপনি নিজের নামটি লেখাবেন, এটাই কি স্বপ্ন ছিল, নাকি আপনার আরো কোনো চাওয়া আছে বা মনের ভেতরে কোথাও একটা অ্যাবসেন্স, একটা জায়গা আছে যে এটা আমি পেলে আমি পৃথিবীর সবচাইতে খুশি বা সুখী একজন মানুষ হব? আচ্ছা, যাই হোক, এটা একদমই মানে পার্সোনাল একটা প্রশ্ন হয়ে গেল। সেটা হচ্ছে যে হ্যাঁ, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি আসলে চিকিৎসক হব, রোগীদের চিকিৎসা দিব। এরপরে সময় যত গিয়েছে তত দেখা গিয়েছে যে হ্যাঁ, আমার পরিবারও ক্যান্সারের মানুষজন আছে, সবকিছু আমাকে এই সাবজেক্টের দিকে ধাবিত করেছে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আপনার কাছে একটা পরামর্শ জানতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের চিকিৎসা ক্ষেত্রে বর্তমান দেশের যে অবস্থা,
একটা দিক বলবেন যেটা হচ্ছে আপনার কাছে খুবই খারাপ লাগে বা প্যাথেটিক মনে হয় যে এই কাজটা আসলে করা উচিত না। আপনি খুব ফ্রিলি বলতে পারেন, কোনো সমস্যা নেই। হতে পারে যে আপনি বা এই জিনিসটা আপনি যদি একটা প্রপার জায়গাতে বা আপনার যদি কোনো এমন ক্ষমতা থাকতো তাহলে আপনি চেঞ্জ করে দিতেন, এমন একটা ব্যাপার। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমার সবথেকে বেশি খারাপ লাগে যেটা, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে আপনি যদি একটা বাড়ি তৈরি করতে চান, তাহলে সেই বাড়ি তৈরি করার জন্য শুধু শ্রমিক হলেই হবে না। ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে, ইলেকট্রিশিয়ান প্রয়োজন হবে, গ্যাসের লোকজন প্রয়োজন হবে। এরকম সম্মিলিত সবাই মিলেই কিন্তু কাজটা আগাবে। এখন ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাটাও ঠিক সেরকম। এটা সম্মিলিত চিকিৎসা ব্যবস্থা। যেমন এখানে সার্জনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এখানে রেডিয়েশন অনকোলজিস্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। এখানে যারা কেমোথেরাপি নিয়ে কাজ করতে চান তাদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। অপারেশন হলো বা সবকিছু হলো, পেশেন্টের এগুলোর পরবর্তীতে পেশেন্টের যদি কোনো ফিজিক্যাল ডিসএবিলিটি বা শারীরিক অক্ষমতা তৈরি হয়, তার জন্য রোগীকে কি করা যায় সেটা গুরুত্বপূর্ণ। রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে কি খাবে কি না খাবে, নিউট্রিশনিস্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। কাজেই এখানে আসলে খুব সম্মিলিত চিকিৎসা ব্যবস্থা, যেটা বাংলাদেশে এখনো ওভাবে গড়ে ওঠেনি। এভাবে চিকিৎসা করলে দেখা যায় যে যেটা আন্তর্জাতিক নিয়ম, তাতে দেখা যাচ্ছে যে সবসময় রোগীর সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, রোগীর চিকিৎসাতে স্ট্যান্ডার্ড হয়। আমাদের দেশে এখনো ডক্টরদের মাঝে, বিশেষ করে এই স্পেশালিটিস গুলোর মাঝে কোলাবোরেশন খুবই কম। আমরা চেষ্টা করি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে, যেহেতু এখানে সব ধরনের ডিপার্টমেন্ট ফ্যাকাল্টিজ আছে, আমরা সবসময় চেষ্টা করি কোনো একটা রোগী নিয়েই আমরা সবাই একসাথে আলোচনা করে ফাইনাল সিদ্ধান্তে আসতে, যে ওনার জন্য আমরা আগে অপারেশনে যাব, নাকি আগে ওনাকে কেমোথেরাপি দিব, নাকি আগে ওনাকে রেডিয়েশন দিব, এর পরবর্তীতে ওনার কি ফিজিওথেরাপি প্রয়োজন হবে, ওনার নিউট্রিশনিস্টের কি দরকার। এই সবগুলো আমরা এখানে চেষ্টা করি রোগীদের জন্য ব্যবস্থা করার। এগুলো এখনো প্রাথমিক পর্যায়ে, এটা আরো ডেভেলপমেন্ট দরকার, এবং সেই সাথে আমাদের সবার মধ্যে কোলাবোরেশন বা সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। যারা এই মুহূর্তে আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে আমাদেরকে দেখছেন লাইভে, এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব, এই যে মোটোটা আছে, এই মোটোটাকে যারা খুব পার্সোনালি এবং খুব কেয়ারফুলি যারা হিট করছেন বা দেখছেন, তাদেরকে বলতে চাই আমাদের সাথে কথা বলছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মাহফুজুল আহমেদ রিয়াদ, এমবিবিএস, ডিএমসি, এফসিপিএস, রেডিওথেরাপি, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি সহকারী অধ্যাপক, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে যদি আপনার একটা স্বপ্নের কথা বলতেন, যে আপনি এই স্বপ্নটা দেখেন বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র নিয়ে, সেই স্বপ্নটার জায়গা যেটা আপনি অবশ্যই হয়তো দেখেন, সেই স্বপ্নটা কি যদি আমাদেরকে একটু জানাতেন। আমি আসলে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা নিয়ে যে স্বপ্নটা দেখি, যে স্বপ্নটা আমার মধ্যে বেশি কাজ করে, সেটা হচ্ছে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। চিকিৎসক এবং রোগীর মাঝে সম্পর্ক, এই জিনিসটা আসলে খুবই উন্নতির প্রয়োজন আছে। আমার স্বপ্ন দেখি যে বাংলাদেশের রোগীরা চিকিৎসকের উপর ভরসা রাখবেন এবং চিকিৎসক রোগীকে যথেষ্ট পরিমাণ সময় দিবেন, নিজেদের মধ্যে কথাবার্তা হবে। বাংলাদেশে একটা স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল হবে, যেখানে শুধুমাত্র ক্যান্সারের রোগীরা সকল অ্যালাইড ডিপার্টমেন্ট, মানে সহযোগী যে ডিপার্টমেন্টগুলো থাকবে, সেটা সবাই নিয়ে একসাথে কাজ করবে। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় বেসরকারি ক্ষেত্রেও সরকারের ভূমিকা থাকবে, যেন বাংলাদেশের রোগীরা বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা নিতে আসলেও তার কিছুটা ব্যয়ভার সরকার বহন করেন। বাংলাদেশে যত আধুনিক মলিকুলার ল্যাব এস্টাবলিশ করা যায় সেটা এস্টাবলিশ করার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো আমার স্বপ্ন। আমার প্রথম স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশে রোগীরা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসকের উপর বিশ্বাস রাখবেন, তারা খুব দ্রুত দেশ ত্যাগ করতে যাবেন না, আগে বাংলাদেশে চিকিৎসা নেবেন। সেক্ষেত্রে আমাদের কোনো লিমিটেশন থাকলে তখন অন্য কিছু চিন্তা করা যেতে পারে। কিন্তু আমার সব থেকে বড় স্বপ্ন, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় অনেক বেশি এগিয়ে যাবে এবং আমাদের দেশের মানুষজন আমাদের কাছে চিকিৎসা নেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনার স্বপ্নগুলোর ব্যাপারে আমাদেরকে জানানোর জন্য। আর এই মুহূর্তে আপনার কাছে যেটা জিজ্ঞাসা করতে চাই আমি, যেহেতু আমরা একদম শেষ বেলায় চলে এসেছি, আমাদের কাছে আর খুব বেশি একটা সময় নেই। অবশ্যই যেহেতু স্তন ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে আপনি একটু আমাদের যারা দেখছেন তাদেরকে একটু জানান দেবেন কোনো একটা উপদেশ, সেটা হতে পারে খাদ্যাভ্যাসের, সেটা হতে পারে চলাচলের,
কোনো একটা রিমার্কেবল একটা উপদেশ যদি আপনি আমাদেরকে ছোট্ট করে আমাদেরকে জানান, কারণ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্তন ক্যান্সারের জন্য আপনাদের বাংলাদেশের মানুষের সচেতনতার খুব অভাব। সচেতন হতে হবে, নিজের ব্রেস্ট বা স্তন পরীক্ষা করতে হবে, জানতে হবে কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি সমস্যা হয় খুব দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখানে সময় ক্ষেপণ করা যাবে না, আপনার রোগের ভবিষ্যৎ আপনাকে নির্ধারণ করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় ধার দেওয়ার জন্য। আশা রাখবো যে আপনার যে স্বপ্নগুলো আছে এবং আপনি যেই স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রকে নিয়ে, আশা করছি হয়তো একদিন আপনি সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। এবং আপনারা এতক্ষণ যারা আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে দেখছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ আয়োজন স্তন ক্যান্সার আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব, এবং এ ব্যাপারে কথা বলছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মাহফুজ আহমেদ রিয়াদ, এমবিবিএস ডিএমসি এফসিপিএস রেডিওথেরাপি ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজির সহকারী অধ্যাপক এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আশা করছি যে আপনার সাথে আবার হয়তো খুব দ্রুত দেখা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।